আজকে এই টেনশন টেস্টটা বেসিক্যালি যদিও আমাদের ল্যাবে করাতে পারলে ভালো হতো, বাট অ্যাকচুয়ালি হোয়াট ইউ উইল ডু ইন দ্য ল্যাব, যে ল্যাবে তোমরা যাবা, এক্সপেরিমেন্টটা করানো হয়, দেন ইউ গট দ্য ডেটা। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কিভাবে ডেটা গুলা থেকে কার্ভের বিভিন্ন প্যারামিটার বের করতে পারি, সেটা আসলে ইম্পর্টেন্ট। সো আজকে আমি আসলে তোমাদেরকে সেই পার্টটাতেই মেইনলি কনসেন্ট্রেশন দিব, হাউ উই analyze the data once we got the data, that like load and displacement curve, and then how we calculate the stress, strain, and other required properties. তো এখানে ম্যাটেরিয়ালের এই ক্যারেক্টারাইজেশনের টেনসাইল টেস্টিংটা এটা বেসিক্যালি ওয়াইডলি ইউজড হয়, এবং এখানে স্ট্যান্ডার্ডটা ডাইজ করা হয়ে গেছে। সো আমরা মোটামুটি এসটিএম স্ট্যান্ডার্ডটাকে ফলো করি। এখানে মূলত চারটে কারণে আমরা এই টেনশন টেস্টটা করি। একটা হচ্ছে আমাদের রেগুলেটরি কমপ্লায়েন্স যেটা আছে সেটার জন্য। ফর এক্সাম্পল, আমাদের যে এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি আছে, বা আমাদের যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন্ডাস্ট্রি থেকে তাকায়, এখানে একটা বোল্টের একটা ছোট ফেইলারের কারণে অনেক বড় ক্ষতি হতে পারে। যেমন ধরো, তোমরা যদি এয়ারক্রাফটের ইগুলার দেখো, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গুলা দেখো, ফেইলার কেন হচ্ছে, হ্যাঁ, ডকুমেন্টারি কিছু আছে ইউটিউবে, সেগুলো যদি দেখো, দেখবা যে আমি একটা দেখতেছিলাম যে জাস্ট ইতে নিয়ে গেল, এটা কি বলা হয়, এয়ারক্রাফট তোমার মেইনটেনেন্সে নিয়ে গেছে, এটা ওভারহোলিং বলে, যে একটা পার্টিকুলার আওয়ার পরে ধরো 1000 বা 2000 কিলোমিটার রান করছে, আওয়ার কিলোমিটার না, আওয়ার রান করছে, রান করার পরে দেন এয়ারক্রাফটটাকে পুরোপুরি আবার ডিসমেন্টল করে আবার নতুন করে অ্যাসেম্বল করে। সো এখানে যে যে পার্টস গুলো আছে যেগুলো রিপ্লেস করা দরকার, সেগুলোকে রিপ্লেস করা হয়। তো এরকম একটা সিচুয়েশন ছিল যে চায়নার ইস্টার্ন এয়ারলাইন্সে, যে এরা যখন এই ওভারহোলিং করার সময় সামহাউ দে ফরগট টু পুট দ্য ওয়াশার, নাট বোল্টের কানেকশনের সঙ্গে এরা ওয়াশারটা দেয় না। তো ওয়াশারটা না দেওয়ার কারণে যেটা হয়েছিল, যে ওয়াশার না দেওয়ার কারণে ওখানে বিয়ারিং স্ট্রেসের কারণে স্ট্রেস কনসেন্ট্রেশন হাই হয়, হাই হয়ে ওখানে যে ফিউয়েল যে থাকে, ফিউয়েলটা লিকেজ হয়। তো মানে ইট ওয়াজ লাকি দ্যাট এভরিওয়ান সার্ভাইভড, কারণ প্লেনটা রানওয়েতে ল্যান্ডিং করার পরে অলমোস্ট সাডেন দে স দ্য ফায়ার। বাট এর চেয়ে ডিভাস্টিং আরেকটা ছিল সেম, যে এরা যখন মেইনটেনেন্স করতেছিল, মেইনটেনেন্স করার সময়, ওভারহোলিং করার সময় যখন ইটাকে লাগানো হয়, প্রোপেলার লাগানো হয়, স্পেশালি ইঞ্জিন, তখন এটা বোয়িং এর একটা ছিল, somehow they create some bending করার কারণে ওখানে সেম একটা নাটের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে প্লেনটা যখন টেক অফের সময় ইঞ্জিন থেকে ডিটাচ হয়ে যায়, হ্যাঁ, এবং যেটা হয় যে প্লেনটা ক্র্যাশ করে। সো এক্ষেত্রে কেউ সার্ভাইভ করে না। কিংবা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো, যেমন ধরো তুমি যদি ফুকুশিমার ডিজাস্টারটা দেখো, ইট ওয়াজ এ হিউজ ম্যাস। যদিও এটা ন্যাচারাল কারণে ডিজাস্টার হয়েছে, বাট ম্যানমেড এর মধ্যে যেমন ধরো ইউএসএ 3 আইল্যান্ড যেটা আছে, ইটস এ ভেরি ডিজাস্টার। বা চেরনোবিলের যে ডিজাস্টার যেটা হয়েছে নিউক্লিয়ারে, চেরনোবিলের পুরো দ্বীপটাকে এরা করে ফেলছে। সেম ইউএসএ ওটাও সেম 3 আইল্যান্ড, ইফ আই এম নট রং, ওটা পুরোপুরি জনমানব শূন্য। সো এই আমাদের সফিস্টিকেটেড যে ইন্ডাস্ট্রি গুলো আছে, ইন্ডাস্ট্রি গুলাতে যদি ছোটখাটো ফেলিয়ার হয়, ছোটখাটো ফেলিয়ার হলে আসলে আমাদের যে অ্যাক্সিডেন্টটা হয় সেটা খুব মারাত্মক হয়, ডিভাস্টেটিং হয়। ভেরি রিসেন্টলি তোমরা যদি বৈরুতে হলো মনে লেবাননের কেমিক্যাল স্টোরেজ থেকে যে এটা হইলো, বিস্ফোরণটা হইলো। সো এই কারণে আমাদের মোটামুটি সবাই চেষ্টা করে যে আমাদের গভর্নমেন্ট বা রেগুলেটরি বডিজ যারা আছে, তারা কিছু কমপ্লায়েন্স বা সেট করে দেয়, কিছু রিকোয়ারমেন্টস সেট করে দেয়। সো রিকোয়ারমেন্টস গুলোকে ম্যানুফ্যাকচারার যারা আছে তাদেরকে এটা মানতে হয়। এটা আসলে সেফটির জন্য, এটা যাতে লসটা কম হয়। তাহলে এই যে কমপ্লায়েন্স যেগুলো আছে, এগুলাকে যদি আমরা মানতে চাইলে আমাদেরকে বিভিন্ন স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, এবং সেই স্ট্যান্ডার্ড ফলো করে আমাদেরকে সেই স্ট্যান্ডার্ড মোতাবেক আসলে উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ার ম্যানুফ্যাকচার আওয়ার প্রোডাক্টস। সো রেগুলেটরি কমপ্লায়েন্সের জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে টেনসাইল টেস্টিং করতে হয়। ম্যাটেরিয়াল এবং হিট ট্রিটমেন্ট সিলেকশনের জন্য এক্ষেত্রে আমরা টেনসাইল টেস্টটা করি। এটা আসলে ম্যাটেরিয়াল টেস্টিংটা দরকার হয়ে হচ্ছে যে একটা ম্যাটেরিয়াল
কোন এনভায়রনমেন্টে কিরকম বিহেভ শো করবে আপন লোডিং, সেটা ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমরা যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি, অ্যালুমিনিয়ামের আবার হিট ট্রিটমেন্ট আছে অনেকগুলো। আমরা যদি শুধু 7000 সিরিজের অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি, এখানে আন্ডার রেজ অ্যালুমিনিয়াম হিট ট্রিটমেন্ট প্রসেস আছে, এটাকে T6 বলে। ওভার রেজ হিট ট্রিটমেন্ট আছে, এটাকে T7 বলা হয়। তারপরে রেট্রোগ্রেশন এন্ড রিগ্রেশন হিট ট্রিটমেন্ট আছে। সো ইট ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশন। যখন অ্যারোস্পেস অ্যাপ্লিকেশনে যাচ্ছে, তখন ইউএসএ তে এরা 7000 সিরিজে এখানে অ্যাপ্রক্সিমেটলি 6% অ্যালুমিনিয়াম থাকে, 4% মতো হচ্ছে তোমার কি থাকে, জিঙ্ক থাকে, 4 to 5%। তো এখানে রেট্রোগ্রেশন এবং রিগ্রেশন হিট ট্রিটমেন্টটা সিলেক্ট করা হয়। আবার যদি ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করো, ম্যাগনেসিয়াম যখন অটোমোবাইল অ্যাপ্লিকেশন আছে, তখন এর আবার জেড সিরিজের অনেকগুলো হিট ট্রিটমেন্ট আছে। লাইক AZ80 যদি চিন্তা করো, তার T5 হিট ট্রিটমেন্ট আছে, T4 হিট ট্রিটমেন্ট আছে। সো আমাদের এই যে ম্যাটেরিয়াল আমরা নিচ্ছি এবং তার হিট ট্রিটমেন্ট করতেছি, হিট ট্রিটমেন্ট করার ফলে প্রপার্টিকে ডিগ্রেড করলো না প্রপার্টি আপগ্রেড হলো, আপগ্রেড হলে কেন হলো, এই যে ফাইন্ডিংটা, এই যে রিসার্চটা, এটা করতে হলে আমাদের প্রচুর টেস্ট করতে হয়। সো প্রচুর ইউনিভার্সিটি আছে, প্রচুর রিসার্চ হচ্ছে, প্রতিদিন হিউজ পরিমাণে টেনসাইল টেস্ট আসলে চলতেছে। সো এবং বেসিক্যালি আমরা এই লোড ভার্সেস ডিসপ্লেসমেন্ট কার্ভ, এন্ড দেন উই ট্রাই টু ফিগার আউট হোয়াট হ্যাপেন্ড in what আমাদের পারপাস বেসিস আমরা আসলে কি করি। এগেইন প্রোডাক্ট ডিজাইন এবং ইমপ্রুভমেন্টে যদি যাই, সেক্ষেত্রে আমাদের ম্যাটেরিয়াল টেস্টিংটা দরকার হয়। ফর এক্সাম্পল, একটা গ্রুপ আছে যারা A7 অ্যালুমিনিয়াম 7000 সিরিজ নিয়ে যারা কাজ করতেছে, তাদের একটা পোর্শনের টার্গেট হচ্ছে যদি হিট স্ট্রেংথটাকে ইমপ্রুভ করা যায়। রিজন হচ্ছে অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিটা আগে অটোমোবাইল অ্যারোনটিক্যালে ছিল, হ্যাঁ, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিটা আসলে ব্যবহার করে রাখছিল। ভেরি রিসেন্টলি কার্বন ফাইবার চলে আসছে। সো কার্বন ফাইবার গ্র্যাজুয়ালি অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিটাকে অ্যারোস্পেস থেকে বের করে দিচ্ছে। তো যেমন ধরো আমাদের এয়ারবাসের A380, এটাতে মোর দেন 40% কম্পোনেন্ট হচ্ছে তোমার কার্বন ফাইবারের তৈরি। ওয়ারেস এদের যদি আগের ভার্সন গুলা দেখো, সেখানে এদের অ্যালুমিনিয়াম ছিল অনেক বেশি পরিমাণে, ওয়ারেস কম্পোজিট মেটেরিয়াল ছিল কম পরিমাণে। সো এই যে আমাদের অ্যালুমিনিয়ামের যেটা আছে, এদেরকে যদি আবার তাদের আমরা অ্যাপ্লাই করতে চাই, দ্যাট মিনস উই নিড টু ইমপ্রুভ দ্য স্ট্রেংথ, যেটা আমাদের কার্বন ফাইবার কম্পোজিট দিচ্ছে, যেটা অ্যালুমিনিয়াম দিচ্ছে না। সো এই স্ট্রেংথ যদি ইমপ্রুভ করতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই টেনসাইল টেস্ট করতে হবে। দ্যাট মিনস তুমি ম্যানুফ্যাকচারিং এর কোন একটা প্রসেসে, প্রোডাকশন লাইনে কোন একটা প্রসেস তুমি চেঞ্জ করলে, দেন ইউ চেক whether it gives you the desired improvement. If not, then again change the parameter and then do that and that. For example, যেমন ধরো ম্যাগনেসিয়ামের একটা আছে, যে এটা ছিল ইয়ামাহার একটা প্রজেক্ট, যে নর্মালি তারা ডাই কাস্টিং করতো। তো ডাই কাস্টিং এর কিছু ডিফেক্ট থাকতো, যেটা কাস্টিং এর যে নর্মাল ডিফেক্ট গুলো থাকে সেটা। সো দেন ইয়ামাহা they decided to make vacuum die casting. এই জন্য তারা তোশিবার সঙ্গে কমিউনিকেট করলো। তোশিবা কোম্পানি ভ্যাকুয়াম ডাই কাস্টিং মেশিন বানায় দিল, ইনফ্যাক্ট তাদের ছিল। সো দে আস্কড ইয়ামাহা কোম্পানি টু ইউজ দ্যাট ওয়ান, এবং সেখানে তারা ভ্যাকুয়াম ডাই কাস্টিং এর কিছু ট্রাই করলো ম্যাগনেসিয়াম। এটা ছিল AM60 সিরিজের ম্যাগনেসিয়াম, এবং সেখানে ভ্যাকুয়ামের বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে করে এখানে কিছু প্রোডাক্ট বানানো হলো। তো প্রোডাক্ট গুলো টেনসাইল টেস্টিং, ফাটিগ টেস্টিং দেখে বের করার চেষ্টা করা হয়েছে যে প্রবলেমটা কোথায়, ওয়্যার ইজ দ্য whether vacuum die casting gives better performance or die casting is good enough. যদি vacuum die casting better performance দেয়, সেক্ষেত্রে আবার কস্টিং অ্যানালাইসিসটা আছে, যে এরকম একটা ভ্যাকুয়াম ডাই কাস্টিং মেশিন কিনতে হইলে সেটা কি পরিমাণ খরচ। সো লট অফ থিংস আছে। তো সবকিছু মিলে যদি কম্পেয়ার করা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে আসলে প্রোডাক্ট ডিজাইন এবং ইমপ্রুভমেন্টের খুব মানে যখনই করতে যাবা, তখনই তোমাকে এই টেনসাইল টেস্টটা করতে হবে। সো R&D ডিভিশন গুলা প্রতিদিন হিউজ পরিমাণে টেনসাইল টেস্ট করে। আর ফাইনালি যেটা, সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন প্রসেস। সো আমাদের যদি ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং এর কোন একটা প্রোডাকশন প্রসেসের স্ট্যান্ডার্ডটা মেনটেন হয়েছে কিনা বা কোয়ালিটিটা ঠিক আছে কিনা, এটা যদি আমরা বুঝতে চাই, আমরা কি করি, র্যান্ডম
ম্যাটেরিয়াল সিলেক্ট করি, দেন আমরা ওটাকে টেস্ট করে দেখি। ভেরি রিসেন্টলি একটা দুর্ঘটনা ঘটছে যেটা নিসানে করা হয়েছিল। ইট ওয়াজ মেবি ইন দ্য ইয়ার অফ 2015 or 2016 যে নিসান কিছু প্রোডাক্ট ইউএসএ তে সাপ্লাই দিছিল। তো তারা বলে দিছিল যে এটার স্ট্রেংথ এবং ডাক্টিলিটি এই রেঞ্জে থাকবে। তো কোম্পানিগুলা যখন ম্যাটেরিয়াল গুলা নিচে নেওয়ার পরে দে র্যান্ডমলি ডিড সাম টেস্ট এবং তারা দেখলো যে কোম্পানি যে ক্লেম করছে এবং তারা যে ডেটা পাচ্ছে সেটার সঙ্গে আকাশ পাতাল পার্থক্য। সো তখন দে স্টার্টেড টু communicate with Nissan, এবং Nissan থেকে বের হলো, এবং then it was actually in the news like that, it was hot that জাপানে যে Nissan made the mistake, এবং Nissan এখানে সিইও যিনি ছিলেন he was actually suspended for this job. তো এখানে আমরা যখন প্রোডাকশন প্রসেসের কথা চিন্তা করি, প্রোডাকশন প্রসেসে কোনো ফল্ট যদি থাকে সেক্ষেত্রে আমাদের যে ম্যাটেরিয়াল আমরা যেটা তৈরি করতেছি ম্যানুফ্যাকচারিং লাইনে যে এটা আসতেছে সেখানে ফল্ট থাকতে পারে। সো সেক্ষেত্রে জন্য রেগুলার বেসিসে প্রোডাকশন প্রসেসে আমাদের এই টেনশন টেস্টিংটা দরকার। সো বেসিক্যালি এই চারটা কারণে টেনশন টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। সো ইন্ডাস্ট্রিগুলোতে প্রতিদিন হিউজ টেনশন টেস্ট করা হয় এবং তোমাকে এই এসটিএম স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এই টেনশন টেস্টটা করা হয়। So tensile test আমরা বলছি this is basically some kind of destructive testing, because এখানে আমরা যে ম্যাটেরিয়ালটা নিচ্ছি সেই ম্যাটেরিয়ালটাকে আমরা ভেঙে ফেলতেছি এবং এই ম্যাটেরিয়ালটা it cannot be used further. Therefore tensile testing টা আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের একটা destructive test method. Anyway এখানে যে পার্টগুলো আছে tensile testing কিভাবে হয়, tensile testing এর মেশিনের ডেসক্রিপশন, কি টাইপের মেশিন, কেন আমরা এটাকে ইউনিভার্সাল tensile testing মেশিন বলি, আমরা কিভাবে ডিফর্মেশনটা বা ইলংগেশনটা আমরা মেজার করি। সো এই পার্টগুলো বেসিক্যালি আমি তোমাদেরকে থিওরি ক্লাসে বলে আসছে, দ্যাটস আই এম নট গোইং টু রিপিট দিস থিং। হোয়াট উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের এই যে একটা টেনসাইল টেস্টিং করতেছি এটাতে আসলে আমরা কি কি প্রপার্টি বের করতে পারি। আমরা বেসিক্যালি ইন শর্ট যদি চিন্তা করো আমরা তার স্ট্রেংথ বের করতে পারি, আমরা বেসড অন এটা তার আলটিমেট স্ট্রেংথ হতে পারে, এটা তার ইল্ড স্ট্রেংথ হতে পারে, এটা তার ব্রেকিং স্ট্রেংথ হতে পারে। সো আমরা তার স্ট্রেংথটা বের করতে পারি, আমরা একটা ডাক্টিলিটি বের করতে পারি। ডাক্টিলিটি বের করার জন্য আমরা বলি আইদার আমরা তার পার্সেন্টেজ অফ ইলংগেশন মেজার করি অথবা পার্সেন্টেজ অফ রিডাকশন ইন এরিয়া মেজার করি। আমরা ইলাস্টিসিটি বের করতে পারি, দ্যাট মিনস আমরা ইয়াং মডুলাসটা বের করি। ইল পয়েন্ট থেকে আমরা আসলে বোঝাই ইলাস্টিসিটিটা কোন রেঞ্জ আছে। লাইক এটা যদি 100 মেগাপাস্কেলে তার ইল পয়েন্ট থাকে তার মানে 100 এর নিচে হচ্ছে তার ইলাস্টিসিটি রেঞ্জ, আর 100 এর উপরে গেলে তার প্লাস্টিসিটি রেঞ্জ। আমরা স্টিফনেসটা বের করতে পারি, যেটা আমি ই জানি ই থেকে আসলে তার স্টিফনেসটাকে ইন্ডিকেট করতেছে। আমরা তার মডুলাস অফ টাফনেস বের করতে পারি, দ্যাট মিনস ভাঙা পর্যন্ত সে কতটুকু এনার্জি অ্যাবজর্ব করলো সেটা আমরা বের করতে পারি, অথবা মডুলাস অফ রেজিলিয়েন্স বের করতে পারি, দ্যাট মিনস ইন পয়েন্ট পর্যন্ত সে কতটুকু এনার্জি অ্যাবজর্ব করলো, যে এনার্জিটা সে আবার রিলিজ ছেড়ে করে দিবে, দ্যাট মিনস ওয়ান্স ইউ রিমুভ দ্য লোড ইট উইল রিলিজ দ্য এনার্জি, সেটা আমরা বের করতে পারি। এবং স্পেসিমেন ক্ষেত্রে আমি বলছিলাম যে আমরা মোটামুটি এএসটিএম স্ট্যান্ডার্ডটা ফলো করি। এএসটিএম এর আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে আমরা ইঞ্চিতে মেজার করব, এফপিএস ইউনিটে যাব না আমরা এসআই ইউনিটে যাব। তো মোর ভেরি রিসেন্টলি এসটিএম এর এই এসআই ভার্সনটাই মোটামুটি সবাই ইউজ করে এবং এটাকে এসটিএম E8 এম হিসেবে পরিচিত। এসটিএম E8 টা হচ্ছে আমাদের এসটিএম স্ট্যান্ডার্ড উইথ এফপিএস ইউনিট, এন্ড এসটিএম E8 -M যেটা এটা হচ্ছে মেট্রিক, এম ইন্ডিকেটস মেট্রিক ইউনিট। এগেইন আমাদের যে কোনো টেস্ট আমরা যখন করতে যাব আমরা আগে এসটিএম স্ট্যান্ডার্ডে যাব, গিয়ে আমরা সেই বেসিসে স্পেসিমেন তৈরি করব। যদি কোনো কারণে আমার এত বড় স্পেসিমেন না হয়, আমার স্পেসিমেনটা যদি ছোট হয়, সেক্ষেত্রে হোয়াট উই ডু আমরা ওটাকে ইকুয়াল স্কেল রেশিওতে ওটাকে ছোট করে ফেলি, ছোট করি, দেন আমরা এটাকে টেস্ট করি। সো এখানে স্পেসিমেন গুলা গ্রিপ যেটা সেটা আমাদের থ্রেডেড গ্রিপ হতে পারে, অথবা গ্রিপটা আমাদের হতে পারে, এটাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল, বা এক্ষেত্রে আমরা গ্রিপটাকে বলি হাইড্রোলিক গ্রিপ হতে পারে। স্পেসিমেন সিলিন্ড্রিক্যাল শেপ হতে পারে, স্পেসিমেনটা প্লেট শেপ হতে পারে। সো এভরিথিং ইজ পসিবল, এবং সবকটার ক্ষেত্রে আমাদের এই ভ্যালুগুলো দেয়া আছে। গেজ লেন্থ কতটুকু হবে, তার গেজ ডায়ামিটার কতটুকু হবে, আমাদের এই রেডিয়াস অফ কার্ভেচার যেটা যাতে স্ট্রেস কনসেন্ট্রেশন অ্যারাইজ না করে সেটা কতটুকু হবে, এন্ড সো অন। এবং এখানে স্ট্যান্ডার্ড গুলো মোটামুটি
লিপিবদ্ধ আমি করছি কি কি স্ট্যান্ডার্ড গুলো আমাদের আছে, লাইক E8টা হচ্ছে আমাদের ASTM এর জন্য মেটালিক ম্যাটেরিয়াল, B557 এটা আমাদের হচ্ছে টেনশন টেস্টিং রড এবং কাস্ট অ্যালুমিনিয়ামের জন্য। ইনফ্যাক্ট রড এবং কাস্ট অ্যালুমিনিয়াম অ্যালয়ের যে এটা প্রোডাক্ট বলা হচ্ছে সেটা আমরা আসলে E8 স্ট্যান্ডার্ডে এখন ফলো করি। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে তারা কংক্রিট নিয়ে কাজ করতেছে, সো তারা C496 ইউজ করে। যখন প্লাস্টিকে যাবা তখন D638, যখন যদি কখনো রিসার্চ করো। আবার যদি ফাইবারে যাও, ফাইবারের ক্ষেত্রে যারা টেক্সটাইল অনুসরণ ইউজ করে, টেক্সটাইল অবশ্য এই পার্টটা একটু ইমপ্রুভ হয়েছে। এটা ASTM এর ক্ষেত্রে 2343 আছে, বাট নাও আই থিঙ্ক দে আর ইউজিং সাম আদার প্রসেস, ISO স্ট্যান্ডার্ডও তারা একটা ইউজ করে। এডিফিসের জন্য আমরা একটা ইউজ করি এবং রাবারের জন্য। সো উই হ্যাভ আ লট অফ স্ট্যান্ডার্ডস, এবং আমাদেরকে সেই বেসিসে আসলে কাজ করতে হবে। টর্শনের জন্য আমরা যদি টেস্ট করি সেক্ষেত্রে আবার আর অন্যরকম স্ট্যান্ডার্ড আর সেগুলো আমরা দেখব। সো টার্মিনোলজি গুলা ইন শর্ট যদি আমরা এখানে রিপ্রেজেন্ট করতে চাই, যে কোনো একটা আমাদের যদি স্ট্রেস স্ট্রেন কার্ভ চিন্তা করি, টেনশন স্ট্রেস স্ট্রেন কার্ভ, তার একটা ইনিশিয়াল এরিয়া থাকবে, গেজ এরিয়া। সো আমাদের একটা ইনিশিয়াল লেন্থ থাকবে। এখানে আমার এই যে এরিয়া আছে তার পারপেন্ডিকুলারে আমার লোডটা অ্যাপ্লাই করা হয়। সো আমরা যখন এটাকে ইলংগেট লোডিং দেই, লোডিং দিলে আস্তে 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 সে কি করতে থাকে, ইলংগেটেড করতে থাকে। সো ফার্স্ট যে স্পেসিমেন বা ফার্স্ট যে পয়েন্টটা, এটাকে আমরা বলতেছি ইন পয়েন্ট। এই পর্যন্ত ম্যাটেরিয়ালটা লোডিং দিলে সে লোডটা নিবে, লোডটা ছেড়ে দিলে ম্যাটেরিয়ালটা আগের পজিশনে চলে আসবে। দ্যাট মিনস সে এখানে ইলাস্টিক বিহেভিয়ার শো করবে। The moment it crosses the elastic behavior range, সেখান থেকে তার প্লাস্টিক ডিফর্মেশন শুরু হয়। আমরা এটাকে বলি, এই পার্টটাকে বলি অন দ্য সেট অফ অনসেট অফ প্লাস্টিক ডিফর্মেশন। এখানে আমাদের স্ট্রেন হার্ডেনিং হয়। দ্যাট মিনস স্ট্রেন হার্ডেনিং যখন হয় তখন তার ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচারে কিছুটা চেঞ্জ হয়, এন্ড দেন ইট রিচেস দ্য ম্যাক্সিমাম স্ট্রেন, এন্ড আস্তে 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 সে তোমার ইতে চলে যায়, কি বলা হয়, ফ্র্যাকচার হয়। সো দিস ইজ দ্য ফ্র্যাকচার জোন। সো সেক্ষেত্রে আমাদের এরিয়াটা কমে আসে। সো এখান থেকে আমরা ইউজ করি 0.2% অফসেট মেথডে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যালয় যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা ইন্টারেস্টটা বের করি। ইউজুয়ালি আমরা 0.2% অফসেট মেথড ইউজ করি। যদি 0.2% এর এডিশনে অন্য কোনো মেথড ইউজ করতে হয় সেক্ষেত্রে বলে দিতে হবে, লাইক 0.1% বলে দিতে হবে 0.1% অফসেট মেথড, বা 0.5% হলে সেটা বলে দিতে হবে। সো এখানে আসলে একটা মোটামুটি কম্পারেটিভ আইডিয়া তোমাদের ক্লাসেও আমি এটা দেখাইছি। আই এম জাস্ট গোইং টু স্কিপ দিস ওয়ান। এগেইন দিস ইজ ডাকটিলিটি, কিভাবে আমরা বের করতে পারি পার্সেন্টেজ অফ ইলাংগেশন। এখানে দেওয়া আছে ইনিশিয়াল লেন্থ জানো, ফাইনাল লেন্থ জানো, সো এটার রেশিও পার্সেন্টেজ কতটুকু সেটা দেওয়া পার্সেন্টেজ অফ ইলাংগেশন বের করি। কিংবা আমরা ইনিশিয়াল এরিয়া জানি, ফাইনাল এরিয়া জানি, দেন আমাদের ফাইনাল কতটুকু এরিয়া রিডাকশন হলো সেটা আমরা এরিয়া বের করে সেখান থেকে বের করতে পারি। সো দিস ইজ এগেইন মডুলাস অফ রেজিলিয়েন্স। আমরা এটাকে একটা ট্রায়াঙ্গেল হিসেবে চিন্তা করতে পারি, ওয়্যার আমরা এই এরিয়াটা যদি বের করি দেন আমরা এখান থেকে আসলে তার মডুলাস অফ রেজিলিয়েন্স পেয়ে যাবো। দ্যাট ইজ হাফ অফ ভূমি গুণন উচ্চতা যদি নাও, দেন এখানে আমরা ইলাস্টিক রেঞ্জে যেহেতু আছে, সো স্ট্রেংথটাকে আমরা এখানে ইল্ড স্ট্রেংথ দ্বারা রিপ্লেস করতেছি, নাথিং এলস। তুমি এটাকে রিপ্লেস করতে পারো, না করলেও কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে রিকোয়েস্ট করি এই কারণে, যদি তোমার ইল্ড স্ট্রেন শুধু জানো কিন্তু তুমি আর কিছু জানো না, স্ট্রেন জানো না, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ইল্ড স্ট্রেন থেকে আসলে এই ইনফরমেশনটা বের করতে পারি। এগেইন আমাদের ফ্র্যাকচার টাফনেস যেটা, সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল ভাঙা পর্যন্ত সে কতটুকু এনার্জি অ্যাবজর্ব করবে। ম্যাটেরিয়ালে আমাদের টার্গেট থাকে যেটা টাফনেস বেশি হবে, এটা হচ্ছে টাফনেস যত বেশি হবে ম্যাটেরিয়াল তত ভালো হবে। এগেইন এখানে টাফনেস আমরা কিভাবে এরিয়াটা বের করতে পারি সেই ইকুয়েশনটা এখানে দেয়া আছে। সো টাফনেস এর ক্ষেত্রে আমরা এখানে এগেইন ইল পয়েন্ট ইতে নেই সিগমা ইউ প্লাস টাইমস সিগমা ওয়াই ডিভাইডেড বাই 2 প্লাস আমাদের এই টাইমস এখানে আমাদের এইখানে যে ফ্র্যাকচার স্ট্রেন যেটা আছে সেই স্ট্রেনটা আমাদেরকে বের করতে হয়। সো এই হচ্ছে আমাদের স্ট্রেস এবং স্ট্রেনের বেসিক পার্ট। কিন্তু ইন্টারেস্টিং থিং হচ্ছে আমরা যখন এই স্ট্রেস সিস্টেম ডায়াগ্রামটা করি আমরা কখনোই আমরা ইনিশিয়ালি একটা ডায়ামিটার নিয়ে নিই, and then আমরা ওই এরিয়া দিয়ে এটাকে ভাগ করতে থাকি। দ্যাট মিনস আমরা স্ট্রেসটা বের করি। কিন্তু আমরা জানি যে যখনই আমরা কোন একটা বস্তুকে টেনশনে টানি, পুল করি, তখন তার বিকৃতি হয় দুই রকমের, দৈর্ঘ্য বিকৃতি, আরেকটা হচ্ছে তার পার্শ্ব বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতিতে যেটা হয় যে বস্তুটা ইলংগেটেড হয়, পার্শ্ব বিকৃতিতে তার ডায়ামিটারটা কমতে থাকে। সো তার লেন্থে যেমন বাড়বে
পাশে হচ্ছে কমবে। সো আমরা যখন নেকিং পয়েন্টে গেছি, নেকিং পয়েন্টে গিয়ে আমরা স্ট্রেসটাকে বের করার চেষ্টা করছি হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, এবং এখানে আমরা এরিয়া ইনিশিয়ালটা নিচ্ছি, কিন্তু নেকিং এ কি আমরা জানি যে আমাদের এরিয়াটা গ্র্যাজুয়ালি কমতে থাকে, ডায়ামিটারটা কমতে থাকে। সো এখানে আমরা যদি ইনস্ট্যান্টেনিয়াস ওই ডায়ামিটারটা নিতাম, সেক্ষেত্রে আমাদের লোডটা ডেফিনেটলি বাইরে যেত। যেহেতু আমরা ইনস্ট্যান্টেনিয়াস ডায়ামিটার বা ইনস্ট্যান্টেনিয়াস এরিয়াটা নিচ্ছি না, না নেওয়ার কারণে ওখানে আমাদের লোডটা, স্ট্রেসটা গ্র্যাজুয়ালি কমতে থাকে, এবং সেই জন্য আমরা বলি এটাকে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ভার্সেস ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন কার্ভ। আমরা যদি ইনস্ট্যান্টেনিয়াস প্রত্যেকটা পয়েন্টে যদি ডায়ামিটারটা অ্যাজিউম মানে ক্যালকুলেট করি, এবং সেই বেসিসে যদি আমরা স্ট্রেস সিস্টেম কার্ভটাকে আঁকি, সেটাকে আমরা বলি ট্রু স্ট্রেস ভার্সেস ট্রু স্ট্রেইন কার্ভ। এটা বেসিক্যালি সিমুলেশন যখন করা হয়, ওই নির্দিষ্ট ফ্র্যাকচার প্রপার্টি যদি বের করতে হয়, সেক্ষেত্রে আমাদের ট্রু স্ট্রেস ট্রু স্ট্রেইন কার্ভটা দরকার হয়। তো ট্রু স্ট্রেস বলতে আসলে আমরা বুঝি যে ইনস্ট্যান্টেনিয়াস লোড, আমাদের যে ইনস্ট্যান্টেনিয়াস ক্রস সেকশন উপর কাজ করতেছে, সেটা থেকে আমরা আসলে ট্রু স্ট্রেসটা বের করতে পারি। সিমিলার ওয়েতে ট্রু স্ট্রেইনটা হচ্ছে instantaneous increase in instantaneous gauge length. Instantaneous gauge বলতে যে স্ট্রেস হবে। সো এখানে আমরা যদি ইকুয়েশন একটা দাঁড় করে, এখানে আসলে অ্যাজিউম করা হয়েছে যে আমাদের ভলিউম যেটা আছে, এরিয়া কমুক বাড়ুক যাই হোক, ভলিউমটা সেম থাকে, যদি দ্যাট মিন্স সামথিং লাইক কন্টিনিউটি ইকুয়েশন। সো কন্টিনিউটি ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি, সো আমরা এরকম একটা রিলেশন পাবো। এখানে আমরা সিগমা টি যদি ট্রু হয়, সেটা পি বাই এরিয়া, এগেইন আমরা এখানে জাস্ট গুণ করে যাই, গেলে এখানে ট্রু স্ট্রেস ইকুয়েশনটা, দ্যাট মিন্স ইউ ডোন্ট নিড টু মেজার অ্যাকচুয়ালি, তুমি যেহেতু ট্রু নর্মাল ইঞ্জিনিয়ারিং স্ট্রেস জানো, এবং তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন জানো, সো ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন থেকে আমরা ইজিলি ট্রু স্ট্রেসটা বের করতে পারি। এগেইন আমরা যদি এখানে যদি যাই, স্ট্রেইন যদি আমরা জানি 1 প্লাস সরি স্ট্রেইন হচ্ছে আমার এপসাইলন, সো আমি এখান থেকে ট্রু স্ট্রেইনটা ক্যালকুলেট করে এখান থেকে এই ইকুয়েশন দিয়ে আমরা বের করতে পারি। সো দিস ইজ অ্যাকচুয়ালি another good point। এবং আমরা যখন ট্রু স্ট্রেস ট্রু স্ট্রেইন কার্ভটা আঁকি, সেক্ষেত্রে দেখো আমাদের এখানে ফেলিয়ার হচ্ছে, এখানে আমাদের এরিয়াটা যেটা ইনস্ট্যান্টেনিয়াস না নেওয়ার কারণে এটা হচ্ছে, বাট আমরা যখন ইনস্ট্যান্টেনিয়াস এরিয়াটা নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের কার্ভটা কিভাবে উঠে গেছে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ফেলিয়ার পয়েন্ট। সো আমরা এখানে ট্রু স্ট্রেস এবং ট্রু স্ট্রেইন কিভাবে ড্রপ করতে হয় সেটাও দেখবো। সো এখানে আমি একটা গুগলের একটা লিঙ্ক দিয়ে রাখছি, সরি ইউটিউবে, এখানে গেলে ইনফ্যাক্ট তোমরা স্ট্রেস স্ট্রেইন কার্ভ বা টেনশন টেস্টের কিছু বেসিক কিভাবে করতে হয় সেটার উপরে একটা ভিডিও পাবা। সো সামথিং লাইক দিস, যদি একটু দেখো যে আমাদের ম্যাটেরিয়াল নেওয়া হয়েছে স্টেনলেস স্টিলের, তো এখানে গ্রিপ করা হচ্ছে, এটা হচ্ছে আপার, এটা হচ্ছে লোয়ার জি। সো এই যে দেখো এখানে গ্রিপ করা হলো, এবং এখানে এটা যেটা, এটাকে আমরা বলতেছি এক্সটেন্সোমিটার। এই যে এই পার্টটা, এটা হচ্ছে আমাদের এক্সটেন্সোমিটার। সো এখানে এক্সটেন্সোমিটারটা সেট করা হলো, দেন মেশিনটাকে আবার রান করা হলো, এন্ড দেন মেশিনটা রান করা হয়েছে। দেখো এখানে লোড ভার্সেস ডিসপ্লেসমেন্ট কার্ভটা আস্তে 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 উপরে উঠতেছে। এই যে দেখো এখানে কার্ভটা চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে দেন এটা হচ্ছে আসলে তার 0.2% অফসেট মেথড দেখাচ্ছে। ওকে, হ্যাঁ, এই যে এখন এরা এক্সটেন্সোমিটারটা রিমুভ করে ফেললো, যেহেতু তারা ইল্ড স্ট্রেন্থ পেয়ে গেছে, এন্ড দেন ইট স্টার্টস মুভ কন্টিনিউইং লোডিং। একটু খেয়াল করবা এই পার্টটাতে আস্তে আস্তে নেকিং তৈরি হবে। এই যে দেখো অলরেডি এখানে কিছুটা কার্ভ শেপ চলে আসছে, আগে যেরকম সিলিন্ড্রিক্যাল শেপ ছিল সেটা নেই, এটা কিছুটা কার্ভ শেপ চলে আসছে। লুক মোর, দেখো গ্রাজুয়ালি এখানে আস্তে আস্তে কার্ভ শেপটা বাড়তেছে, সো নেকিংটা আমার এখানে মোর প্রকট হচ্ছে, এবং ফাইনালি দেখো এখানে এই পার্টটা আরো বেশি এরিয়া রিডিউস। সো ইফ ইউ লুক মোর, দেখা যাবে যে একটা টাইম পরে মেটেরিয়ালটা ফেল করবে। সো এই যে ম্যাটেরিয়ালটা ফেল হলে দেন আমরা কম্পিউটার থেকে ইনফ্যাক্ট স্ট্রেস ভার্সেস স্ট্রেইন এই গ্রাফটা পেয়ে যাই।
সো এখানে দেখবা তোমাদের আমি একটা লিংক দিয়ে রাখছি, যে লিংকে ইনফ্যাক্ট আমরা একটা অ্যাড্রেস দেয়া আছে, এখানে থেকে আমরা আসলে টেনসেল টেস্টটা কিভাবে করা যায় সেটার একটা মোটামুটি আইডিয়া পাওয়া যাবে। ফর এক্সাম্পল, আমি যদি এই লিংকটাতে যাই এবং লিংকটাতে গেলে দেখো এখানে একটা সিমুলেটর দেওয়া আছে। সো এখানে আমাদের টেনশন টেস্টের অবজেক্টিভটা কি সেটা দেওয়া আছে, আমাদের কি কি অ্যাপারেটাস লাগবে। ধরো আমাদের এখানে একটা ইউনিভার্সাল টেনশন টেস্টিং লাগবে, এখানে এরা ডায়াল ইন্ডিকেটর নিচ্ছে, এক্সটেন্সিওমিটার নিচ্ছে, স্কেল নিচ্ছে, ভার্নিয়ার ক্যালিপার নিচ্ছে। সো উই অ্যাকচুয়ালি নিড ডায়াল ইন্ডিকেটর, এরা নিচ্ছে পুরাতন বলে, আমরা না নিলেও পারো এক্সটেন্সিওমিটার, স্কেল এবং ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপার দিয়ে আমরা যেটা করি গেজ ডায়ামিটারটা মেজার করি, আর স্কেল দিয়ে হচ্ছে আমরা গেজ লেন্থটা মেজার করে রাখি, যদি আমরা জানি, বাট স্টিল উইল ডু দিস ওয়ান। সো আমরা যদি ইনিশিয়ালি যাই, সো আমরা এখানে ডায়ামিটারটা মেজার করলাম, এগেইন আবার একটা পয়েন্টে ডায়ামিটার মেজার করলাম। বেস্ট হচ্ছে 3টা পয়েন্টে নেওয়া, এরা 2টা পয়েন্টে নিচ্ছে। সো তুমি ডায়ামিটার মেজার করা শেষ, দেন হোয়াট ইউ নিড, আমাদের এখানে এখানে সে গেজ লেন্থটা মেজার করতেছে। সো এখানে গেজ লেন্থটা মেজার করা হয়ে গেল, দেন এখানে এরা কিছুটা পাঞ্চ তৈরি করে। এটা আসলে পাঞ্চ তৈরি করা হচ্ছে ম্যানুয়ালি, যাতে আমরা ডিটেক্ট করতে পারি তার ইলংগেশন কতটুকু হচ্ছে সেটা বোঝানোর জন্য। বাট রিসেন্ট যে টেকনোলজি গুলো আসছে সেই টেকনোলজিতে আমাদের এই পাঞ্চের আসলে আর দরকার পড়ে না, আমাদের আরো বেটার, যেমন এক্সটেন্সিমিটার ইটসেলফ ইজ এ গুড ওয়ান, যেটা আমাদের খুব ভালোভাবে এই জিনিসটা দিতে পারে। ইনফ্যাক্ট পাঞ্চিং করলে আরেকটা সুবিধা আছে, আমরা যখন ইলংগেশনে মেজার করব, সেই ইলংগেশন মেজার সময় আমরা এটা পাবো। সো আমরা এখানে যেটা বলতেছি, এটা হচ্ছে আমাদের আপার ক্রসেট এন্ড এগেইন দিস ইজ লোয়ার ক্রসেট। আমরা লোয়ার ক্রসেটটাকে মুভ করে নিচে নামাইলাম, দেন আমরা স্পেসিমেনটাকে এখানে সেট করলাম, সেট করার পরে দেন আমি লোয়ার ক্রসেটটাকে উপরে উঠালাম, উঠায় দেন আমরা এই আপার ক্রসেটে এটাকে সেট করে দিলাম। দেন আমরা এখানে এই যে ডায়াল ইন্ডিকেটর আছে, ডায়াল ইন্ডিকেটর যে ভ্যালুটা আছে, ভ্যালুটাকে 0 করে দিলাম। সো এখানে ডায়াল ইন্ডিকেটরটা আসলে ওই ইলংগেশনটা সে মেজার করবে আর কি, এক্সট্রাকশন। ওয়ান্স সেটআপ ইজ ডান, আমরা কি করি, মেশিনটাকে রান করি। মেশিন রান করার সঙ্গে সঙ্গে দেখো মেশিন লোড অ্যাপ্লাই করা হয়ে গেল এবং স্পেসিমেনটা আস্তে 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 বড় হইতে থাকবে। একটু যদি খেয়াল করবে এখানে এগেইন এখানে আমাদের একটা ই হবে, নেকিং হলো, নেকিং হওয়ার পর করে এটা ভেঙে যাবে। সো ভেঙে গেলে আমরা মেশিনটাকে স্টপ করি এন্ড দেন উই ডাউনলোড দ্য ডেটা। এখানে দেখো আইভরি স্কেলে প্লাস এক্সটেন্সিমিটার রিডিংটা আছে, আমি এটা যাচ্ছি না। সো আমরা ডেটাগুলো নিয়ে দেন আমরা যদি লোড ভার্সেস ইলংগেশন মেজার করি, তাহলে এরকম আমরা একটা কার্ভ পাই, যে কার্ভ থেকে আমরা আসলে আদার যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার গুলোকে বের করতে পারি। সো আমরা এখানে তোমাদের আসলে একটা দেখাবো, সেটা হচ্ছে আমি এক্সেল একটা ফাইল, আমার কিছু ডেটা আমি নিয়ে রাখছি। I will show you guys how to do in Excel. So আমার যদি এটা এক্সেল চিন্তা করো, সো আমার ইলংগেশনটা এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 14 হচ্ছে আমাদের ইনিশিয়াল ডায়ামিটার, মিলিমিটার দেয়া আছে। আর এখানে আমার গেজ লেন্থ যেটা সেটা হচ্ছে 50, এটা আমার এগেইন মিলিমিটারে দেয়া আছে। সো আমি যদি ডায়ামিটার যেহেতু জানি, সো আমি এখানে ইজিলি এরিয়াটা পাবো, এবং এরিয়ার সূত্র যেটা পাই আমাদের এইটা স্কয়ার ডিভাইডেড বাই 4 5 বাই 20, তাই না? আমার এখানে ডায়ামিটার হচ্ছে 14, সো আমি এখান থেকে ইজিলি ইনিশিয়াল এরিয়াটা পেয়ে যাব। সো আমার এখানে লোড দেয়া আছে, যেহেতু লোড দেয়া আছে, আর মাইক্রোফোন মিউট করো তো ত্রপা। ত্রপা তুমি কি আসো? ত্রপা রোল 55 ওকে স্যার আপনি মিউট করে দেন। স্যার ফোর্স মিউট করে দেন। না ওকে কল দাও, she is supposed to attend my class. করে ঘুরে বেড়াবে, I will not give her present, I will give her simply absent. স্যার এই রোলটা তো স্যার আমাদের না স্যার, এটা 1901 1901 এটা কোন ব্যাচের?
আমরা তো 1802 আর এটা স্যার IP22 স্যার IP IP22 স্যার আপনার সাথে কথা হয়েছিল না স্যার ওকে ওরে বলো ওর আমার ক্লাসে জয়েন করার দরকার নাই ট্রপাকে কল দাও আইপি কে আছে আইপি আর কে আছে জি স্যার ওকে বলো she doesn't need to join my class আমি রিপোর্টে অ্যাকসেপ্ট করব না জাস্ট ask her to leave my class right now ঠিক আছে স্যার আমি বলতেছি স্যার একবার কি করছে আবার ফাইজলামি করতে আসছে রাইট নাও সো দেখো আমরা এখানে কিছু ইনফ্যাক্ট আমরা যদি লোড মানে টেনসেল টেস্টটা করলে এরকম আমরা কিছু ডেটা পাই দ্যাট মিন্স যেখানে আমরা ইনিশিয়াল ডায়ামিটারটা জানি আমরা গেজ লেন্থটা জানি এন্ড দেন আমরা সেই বেসিসে আমাদের স্ট্রেস এবং স্ট্রেন কার্ভটাকে আমরা নিয়ে চলে আসবো সো আমি যদি ফার্স্ট পয়েন্টটাতে যাই ফার্স্ট পয়েন্টটা হচ্ছে আমার এই লোডকে আমি কিভাবে স্ট্রেসে নিব সো খুব সিম্পল আমি লোডকে আমি তার এরিয়া দিয়ে ভাগ দিব এই যে এরিয়া আছে এরিয়া দিয়ে যদি ভাগ দিলে আমি পেয়ে যাবো সো এখানে আসলে আমি যেটা করছি এখানে পাই যেটা আছে তুমি যদি সিম্পল পাই লেখো তাহলে সে কিছু শো করবে না এক্সেল এর ক্ষেত্রে এক্সেল এ পাই লিখতে হলে যেটা করতে হয় পাই লিখে ফার্স্ট ব্রেকেট দিতে হয় দিলে দেন সে পুরো ডাটাটা শো করে কেমন সো আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে এই পাইটাকে আমি এখানে 3.14 আমি দিয়ে রাখছি হ্যাঁ টাইমস আমার এখানে ডায়ামিটার কত ডায়ামিটার হচ্ছে 14 হ্যাঁ স্কয়ার তো এখানে দেখবা এই বির আগে একটা ডলার দিছি বির পরে আমি একটা ডলার সাইন দিছি এর বি আগে এবং বির পরে দুটো ডলার সাইন দেওয়া মানে হচ্ছে এটা কনস্ট্যান্ট এটা এক্স এক্সিস বা এই ডিরেকশনে বা এই ডিরেকশনে মুভ করবে না যদি এটা না দিতা তাহলে তুমি যখন এটা পরের ইকুয়েশনে টান দিতা বিটাও নিচের দিকে চলে আসতো সো ইট উইল বি আ ম্যাস এই কারণে আমরা আসলে এই ডলার সাইনটা দিই এনিওয়ে সো আমরা এখান থেকে লোডটাকে যদি আমি তার এরিয়া ভাগ দিলে আমি তার স্ট্রেস পাবো স্ট্রেসটাকে আমরা জাস্ট এখান থেকে আমরা টোটাল স্ট্রেসটা পেয়ে যাবো এগেইন স্ট্রেনটা কি স্ট্রেন হচ্ছে আমার ইলংগেশন ডিভাইডেড বাই গেজ লেন্থ সো ইলংগেশনকে যদি আমি গেজ লেন্থ দিয়ে ভাগ দেই সেক্ষেত্রে কি পাবো আমরা তার এটা পাবো স্ট্রেস ভার্সেস স্ট্রেন পাবো সো হোয়াট উই অ্যাকচুয়ালি ডু আমরা এখানে যদি কার্ভটা ড্র করি আমি জাস্ট কার্ভটা তোমাদের জন্য ড্র করতেছি কার্ভটা যদি ড্র করি আমরা ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে এখানে আমি এই কার্ভটা নিব নেওয়ার পরে আমি রাইট মাউস ক্লিক করব রাইট মাউস ক্লিক করে আমি সিলেক্ট ডেটা অপশনে যাব সিলেক্ট ডেটা অপশনে গিয়ে দেন আমি অ্যাডে যাব অ্যাডে গিয়ে আমি এক্স এক্সিস বরাবর আমার স্ট্রেন থাকবে সেটা দিব এগেইন ওয়াই এক্সিস বরাবর আমার স্ট্রেস থাকবে সেটা দিব দিলে আমার এরকম একটা কার্ভ আমরা পাবো এখন একটা জিনিস খেয়াল করবা আমি এটাকে ডাইরেক্ট এই ডেটা পয়েন্ট গুলা সেট করেও কিন্তু আমি এটা দিতে পারতাম দেখবে এটা কারণ হচ্ছে আমার যদি এই গ্রাফ যদি আরো আমি 3-4টা গ্রাফ অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি আবার রাইট মাউস ক্লিক করব দেন সিলেক্ট ডেটাতে যাব এগেইন আমি অ্যাডে যাব গিয়ে আমি বাকি এক্স ওয়াই যা আছে সব আমি আসলে অ্যাড করতে পারবো এন্ড দেন সো অন একের অধিক যদি কার্ভ ড্র করতে চাও সেক্ষেত্রে এটা আসলে করতে পারবো এখন এটাকে আমি যদি রাইট মাউস ক্লিক করে দেখো মুভ চার্ট অপশন আছে আমি মুভ চার্ট অপশন নিয়ে যেতে পারি দ্যাট মিন্স আমি এটাকে একটা নতুন শীটে শুধুমাত্র চার্ট হিসেবে রাখতে চাই সেক্ষেত্রে আমার গ্রাফটা এরকম কেমন সো আমরা যেটা করি এখানে তুমি এই প্যারামিটার গুলাকে চেঞ্জ করতে পারো লাইক আমি এক্স এক্সিসে কোথায় থেকে শুরু হবে কোথায় শেষ হবে আমি এই ভ্যালুটা কমাই দিতে পারি এটা বাড়াইতে পারি যেমন এখানে 0.05 আছে আমি 0.002 করে দিলাম দ্যাট মিন্স আমি এক্সিসটা কিভাবে চেঞ্জ করি সেটা করতে পারি সো আমাদের ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আমি যদি এই গ্রাফটাকে আমি ইনফ্যাক্ট করে নিয়ে আসছি তো let me show you in a different way so আমি এই গ্রাফটাকে আমি আসলে কনভার্ট করে নিয়ে আসছি সেটা নিয়ে আসছি কোথায় এরকম একটা হোয়াইট বোর্ড আমি এনে রাখছি হোয়াইট বোর্ড এনে রাখার মেইন রিজন হচ্ছে আমি আসলে এখানে এই গ্রাফটা খেয়াল করব আগে যে গ্রাফটা ছিল সেই গ্রাফে এই 0.002 অপশনটা ছিল না আমি আসলে জানতে চাচ্ছি এখানে আমরা ইনডিস্ট্রেন্টটা কিভাবে বের করতে পারি আমাদের ফার্স্ট পয়েন্ট যদি আমি চিন্তা করো ওকে ফার্স্ট পয়েন্ট ইনডিস্ট্রেন্ট ফার্স্ট পয়েন্ট তুমি চিন্তা করো আমরা এর মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে চাই সো আমরা যদি একটু গ্রাফটা খেয়াল করি গ্রাফে অ্যাপ্রক্সিমেটলি 200 পর্যন্ত আমার দেখা যাচ্ছে যে এটা অলমোস্ট স্ট্রেট লাইন সো আমি
200 পর্যন্ত আছে এই ডেটাগুলো এখানে লেটস সর্ট ইট আউট। সো আমার এখানে দেখো 0.08 এর করসপন্ডিং হচ্ছে 163 মেগাপাস্কেল, আবার 0.001 হচ্ছে 203। সো আমি এখানে যাব না, আমি সেফ সাইডের জন্য এই পয়েন্টটাতে থাকতে চাই। যদি এই পয়েন্টে থাকতে চাই, সো হোয়াট আই ওয়ান্ট টু ডু, আমি একটা গ্রাফ আঁকতে চাই যেখানে ইনসার্ট যাব, এখানে আমরা জাস্ট ডেটা পয়েন্ট নিব, এই লাইনগুলা নিব না, আমি এই ডেটা পয়েন্ট নিব। ডেটা পয়েন্ট নিয়ে আমি এখানে গ্রাফ আঁকবো। সো আমি যদি সিলেক্ট ডেটাতে যাই, এগেইন অ্যাডে যাব, এক্স এক্সিস বরাবর থাকবে হচ্ছে আমার 0 থেকে 0.008 পর্যন্ত, এগেইন ওয়াই এক্সিস বরাবর থাকবে হচ্ছে আমার 0 থেকে 163 পর্যন্ত। সো এই পর্যন্ত আমাদের ডেটাটা আমি নিলাম। তাহলে আমার এখানে দেখো ডেটা আছে 1টা 2টা 3টা 4টা 5টা। আমি চাচ্ছি এখানে ইয়াং মডুলাস কিভাবে আসবে। ইয়াং মডুলাস হচ্ছে এখান থেকে আমরা যদি স্লোপ নিই, সো তুমি এই 0 পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে স্লোপ আঁকতে পারো, তুমি এটা নিয়েও 2টা পয়েন্ট নিয়ে আঁকতে পারো, তুমি এই 3টা পয়েন্ট নিয়ে আঁকতে পারো। সো দ্য চয়েস ইজ ইয়ার্স, এখানে কারো কিছু বলার নাই। হোয়াট উই ক্যান ডু ইন এক্সেল, যে আমি ডেটাগুলোকে সিলেক্ট করলাম, জাস্ট তুমি ডেটার উপরে একটা ক্লিক করো, রাইট মাউস ক্লিক করো, দেখো এখানে অ্যাড ট্রেড লাইন একটা শব্দ আছে। এই যে অ্যাড ট্রেড লাইন, আমি যদি অ্যাড ট্রেড লাইনটা নেই, নিয়ে আমি এখানে লিনিয়ার রাখবো, আমি এখানে বলে দিব ইন্টারসেপ্ট যেটা আছে, ইন্টারসেপ্টটা দেখতেছি এটা 0x দিয়ে যাচ্ছে, সো আমার ইন্টারসেপ্ট দেওয়ার দরকার নাই। আমি ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট এই পয়েন্টটা আমি দিব। এই যে ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট আমি দেওয়ার সঙ্গে সঙ্গে এই ইকুয়েশনটা কি, y = mx + c, এই এটা আমার চলে আসবে। সো আমি এটাকে চাইলে আই ক্যান ইনক্রিজ দ্য ফন্ট সাইজ, ইজ সামথিং লাইক তুমি ফন্ট সাইজটা বাড়ায় দিলা, বাড়ায় দিয়ে আমি এটাকে এখানে রেখে দিলাম। তাহলে এখানে আমরা যদি এমটা দেখি, এম এর ভ্যালুটা আসতেছে কত, এম এর ভ্যালুটা আসতেছে 203,724, এটা হচ্ছে আমার এম এর ভ্যালু। এখন এই এমটা আছে কি, এমটা আছে হচ্ছে নিউটন মেগাপাস্কেল পার মিলিমিটার। আমরা জানি আমাদের গিগাপাস্কেলে এটা আসে, সো যেহেতু মিলিমিটার আছে, সো আমি এটাকে যদি মেগাপাস্কেলে গিগাপাস্কেলে নিতে চাই 1000 তে গুণ দিলে হবে। দ্যাট মিন্স আমাদের এটা এই ভ্যালু যেটা আছে এটাকে 1000 তে ভাগ দিলে আমরা পাবো কি, আমরা আসলে পেয়ে যাব আমাদের ইয়াং মডুলাসটা কত, রাইট? দিস ওয়ান ডিভাইড যদি আমি 1000 করি, 1000 করলে দেখো আমার ইনস্ট্যান্ট যেটা আসতেছে, মানে ইয়াং মডুলাস যেটা, সেটা আসতেছে কত, 203.7। 203.7 হচ্ছে বেসিক্যালি আমার এখানে ইয়াং মডুলাস। আমরা এখানে বলতে পারি যে এখানে ই যেটা ইয়াং মডুলাস ফর দিস পার্টিকুলার ম্যাটেরিয়াল, ইয়াং মডুলাস this one is equals to 203.7 gigapascal. This is our actually calculated value. Again আমরা পরে যে পার্টটা সেটা হচ্ছে কি, আমরা ইল্ড স্ট্রেংথটা জানতে চাই, কারণ এইটার ইল্ড স্ট্রেংথ আমরা জানি না, আমরা আলটিমেট টেনসাইল স্ট্রেংথ এখান থেকে কিন্তু পেয়ে যাব, কিন্তু আমি ইল্ড স্ট্রেংথটা জানি না। সো ইল্ড স্ট্রেংথটা জানার জন্য আমরা বলি যে 0.2% অফসেট মেথডে যাইতে হবে। এগেইন আমরা যদি পুরো গ্রাফটা ধরে যদি আঁকতে চাই, সেক্ষেত্রে এই 0.002 পয়েন্ট আমি পাবো না। সো আমি যেটা আমরা করি মানে এক্সেলে, জাস্ট আমি এই পোর্শন পর্যন্ত জিনিসটাকে কার্ভটাকে নিতে চাই, ইনডিস্টেন্ট কোনোভাবেই এই 0.1 পর্যন্ত যাবে না। ইটস সামথিং শুড এক্সিস্ট সামথিং হিয়ার, এরকম কোন একটা লোকেশনে থাকবে। আমি কিভাবে এটা অ্যাজিউম করতেছি, আমি অ্যাজিউম করতেছি এই যে লাইনটা আছে, এই লাইনের প্যারালালি যদি আমি একটা লাইন ড্র করি এখান থেকে, তাহলে ইট মে এক্সিস্ট সামথিং লাইক হিয়ার, সেই বেসিসে। সো আমি তারপরও 0 থেকে 0.1 এই জোনের মধ্যে আমি শুধু কার্ভটাকে ম্যাগনিফাই করবো, কার্ভটাকে আমি ড্র করবো। সো আমি যদি দেখি এখানে কি কি আছে, এই 0 থেকে 0.1 মিস এই পর্যন্ত আছে, সো আমি এই 0.05 পর্যন্ত আমি যাইতেই পারি, কেমন? সো আমরা এখানে যেটা করছি আর কি, আমি লেটস শো ইউ, সে দিস ইজ আমার হোয়াইট বোর্ডে যদি যাই, সো দেখো আমি কার্ভটাকে নিছি কোথায়, 0 থেকে 0.012 পর্যন্ত, এবং আমি এখানে এক্সিসটা এমন ভাবে চুজ করছি যাতে আমার এই 0.002টা থাকে, তাহলে আমার জন্য কাজ করার সুবিধা হয়। আর এখানে আমি এই ডিভিশনটাকে একটু বেশি করে দিছি, যাতে আমার এই ড্র করলে কোথায় লাইনটা পড়তেছে সেটা যাতে আমি নিতে পারি। সো বেসড অন মাই ক্যালকুলেশন আই অ্যাকচুয়ালি মডিফাই। সো এখানে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে আমি ফার্স্টে এই যে 0 আছে, 0 পয়েন্টে এই পয়েন্টগুলোর মাঝে দিয়ে আমি একটা আসলে
একটা গ্রাফ লাইন ড্র করবো। সো আমি যদি একটা লাইন চিন্তা করি সামথিং আমি যদি চিন্তা করি এই লাইনটা, সো আমি এখানে এই 0 পয়েন্টের রেসপেক্টে আমি একটা লাইন ড্র করলাম, সে লাইনটা এই বরাবর যাচ্ছে। সো আই ক্যান মেক ইট ইন আ ডিফারেন্ট কালার, সামথিং লাইক দিস। এই যে পয়েন্টটা আমি গেল, তাহলে আমরা কি করব, এই লাইনটার প্যারালালি 0.002 থেকে কি করব, একটা লাইন ড্র করব। সো আমি যদি এই স্কেলটাকে ড্র্যাগ করে নিয়ে আসি, তাহলে আমার কি পাচ্ছি, প্যারালাল পজিশনে পাচ্ছি, তাই না? সো এই প্যারালাল পজিশন নিয়ে আমি একটু এটা থিকনেসটা কমাই দিই, আমি এখন এখানে একটা লাইন ড্র করি। তাহলে এই যে লাইন আমি ড্র করলাম কার প্যারালালি, এটার প্যারালালি, এই লাইনটা আমার এই স্ট্রেস সিস্টেম কার্ভটাকে এরকম একটা বিন্দুতে ছেদ করলো, ইন্টারসেক্ট করলো। এখন আমি যদি এই ইন্টারসেক্ট যে করছে তার ভ্যালু কত সেটা বের করতে চাই, সেটা কিভাবে আমরা বের করতে পারি? এগেইন আমি যদি স্কেলটাকে এবার ভার্টিক্যাল থেকে আমি হরিজন্টাল ডিরেকশনে নিয়ে যাই, নিয়ে আমি এখান থেকে একটা লাইন ড্র করব। I'll draw lines from here and say আমি লাইনটা এখানে একটা গ্রিন কালার চুজ করলাম and I draw a line from here. It's near about 260 মেগাপাস্কেল যেটা আছে সেটা হচ্ছে কি আমার ইলডিসটেন্স। সেটা তুমি 61 62 ও বলতে পারো, যদি আরো জুম করো, জুম করলে দেখো এটা ইউ ক্যান সে দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 262 পর্যন্ত আমরা এটাকে বলতে পারি। হ্যাঁ, 61 62। তাহলে আমার এখানে 0.2% অফসেটে আমরা বলছি কি 0.02% অফসেট যদি আমি নেই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের অফসেট এক্ষেত্রে ইনডিস্টেন্স আসবে হচ্ছে 262 মেগাপাস্কেল। দিস ইজ अगेन আমরা বলতে পারি সিগমা ওয়াই, তাই না? জি স্যার। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা স্ট্রেসটা কিভাবে বের করতে পারি, দ্যাট মিন্স আলটিমেট স্ট্রেস। সো আলটিমেট স্ট্রেস তুমি দুভাবে বের করতে পারো। একটা হচ্ছে যে তুমি এগেইন স্ট্রেস সিস্টেম ডায়াগ্রামটা যেতে পারো। তুমি স্ট্রেস সিস্টেম ডায়াগ্রামে যাও, গিয়ে এখান থেকে তুমি বলতে পারো যে আলটিমেট টেন্সাইল স্ট্রেংথ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 450 মেগাপাস্কেল। ইউ ক্যান সে দিস ওয়ান। আবার আরো একটু বেটার ওয়েতে যদি যাও, সেক্ষেত্রে কি করতে পারি, আমরা একটা ছোট ইকুয়েশন লিখতে পারি। ইকুয়েশনটা কি লিখবো? ইকুয়েশনটা লিখবো হচ্ছে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা জানতে চাই। তার মাঝে ম্যাক্সিমাম ভ্যালুটা জানতে চাই এই যে 0 থেকে শুরু হয়েছে, এই যে 399 পর্যন্ত আসছে, আমি এর মাঝে ম্যাক্সিমাম ভ্যালুটা জানতে চাই। যদি এর মাঝে ম্যাক্সিমাম ভ্যালুটা আমি ইকুয়েশনটা লিখি, ম্যাক্স D6 থেকে D22 পর্যন্ত আমি ম্যাক্সিমাম ভ্যালুটা জানতে চাই। সো আমাকে বলে দিচ্ছে এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 448.46। সো একটু আগে আমরা যে কার্ভ দেখছিলাম সেটা অনুযায়ী আমরা পাইছিলাম অ্যাপ্রক্সিমেটলি 450, বাট ইন এ মোর কনজারভেটিভ সাইন আমরা বলতে পারি যে এটা আসলে 450 এ নাই, এটা আসলে আছে কত, 448.5 megapascal. So we can say, well, 450 megapascal, we can use this point. Again, এখন যদি আমাদেরকে আদার্স প্যারামিটার গুলা দেয়া থাকে, ফর এক্সাম্পল তোমাকে যদি বলা থাকে যে এর কত, এটা কি বলা হয়, তার ফাইনাল ডায়ামিটার, রিডিউস ডায়ামিটার তোমাকে যদি দেয়া থাকে, সেক্ষেত্রে তুমি এটা এরিয়া অফ পার্সেন্টেজ অফ রিঅ্যাকশন এরিয়া বলতে পারো। সে তোমাকে বলা হইলো যে তার ডায়ামিটারটা হচ্ছে 6 মিলিমিটার এরিয়া সে হলো, মানে আসলো, তাহলে এখানে আমরা বলতে পারি যে পাই টাইমস হচ্ছে আমাদের 6 again square divided by 4। তাহলে আমি এখানে এরিয়াটা পেলাম, আমার ইনিশিয়াল এরিয়া ছিল এটা, ফাইনাল এরিয়া এটা। তাহলে আমাদের রিডাকশন ইন এরিয়া আমরা কি বলতে পারি, রিডাকশন এরিয়া হচ্ছে আমাদের কতটুকু, ইনিশিয়াল এরিয়া মাইনাস ফাইনাল এরিয়া ডিভাইডেড বাই ইনিশিয়াল এরিয়া। তাহলে আমার এখানে ইনিশিয়াল এরিয়া যেটা আছে, আমি এখানে যদি লিখি যে ইনিশিয়াল এরিয়া হচ্ছে আমার এখানে 153.9, ফাইনাল এরিয়াটা হচ্ছে আমার এখানে 28, দেন আমি ইনিশিয়াল এরিয়া দিয়ে ভাগ দিলাম গুণন 100, তাহলে আমার কি আসতেছে, কারণ 81% এরিয়া রিডাকশন হচ্ছে, which is equivalent to 81.6, which is near about 82% এরিয়া রিডাকশন হচ্ছে। এগেইন আমাদের যদি গেজ লেন্থটা বলা থাকে আছে 50, সো আমাদের যদি বলা হয় যে না আর আফটার ফ্র্যাকচার আমরা লেন্থটা পাইতেছি ধরো সে অ্যারাউন্ড
75 মিলিমিটার আমি লেন্থ পাচ্ছি। তাহলে আমার এখানে রিডাকশন ইলংগেশন পার্সেন্টেজ অফ ইলংগেশন কত আসবে? পার্সেন্টেজ অফ ইলংগেশন আসবে হচ্ছে আমাদের ইজ সামথিং লাইক ফাইনাল লেন্থ 75 মাইনাস ইনিশিয়াল লেন্থ সেটা হচ্ছে 50 ডিভাইড হচ্ছে আমাদের ইনিশিয়াল লেন্থ, এটাকে যদি আমরা আবার 100 দিয়ে গুণ দেই সেটাতে আমরা তার টোটাল ইলংগেশনটা পাবো। সো আমাদের দেখা যাবে যে এখানে পার্সেন্টেজ অফ ইলংগেশন যেটা সেটা অ্যাপ্রক্সিমেটলি 50% আসতেছে। এগেইন আমি যেহেতু ইল ডিস্টেন্স জানি, আমি তার ইয়াং মডুলাস জানি, সো আমি এখানে তার ইটা পেয়ে যাবো, কি বলে মডুলাস অফ রেজিলিয়েন্সটা পেয়ে যাবো, পাবো না? মডুলাস অফ রেজিলিয়েন্স কিভাবে পাবো? হাফ টাইমস ইল ডিস্টেন্স স্কয়ার ডিভাইডেড বাই ই। তাহলে আমার এখানে হাফ ই মডুলাস অফ রেজিলিয়েন্স আমরা বলতে পারি যে 0.5 টাইমস আমাদের এর ইল ডিস্টেন্স কত? ইল ডিস্টেন্স হচ্ছে 262 এর হোল স্কয়ার ডিভাইড আমার ইয়াং মডুলাস হচ্ছে 203.72 বা 7 ধরো, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো যে এই পরিমাণ এনার্জি আসলে তার মডুলাস অফ রেজিলিয়েন্স, দ্যাট ইজ দ্য ইল ডিস্টেন্স এনার্জি যেটা অ্যাবজর্ব হবে, এন্ড দেন once you remove the load it will reduce. Again আমরা যদি এখন ইতে যাই আরেকটু ডিফারেন্ট ফরম্যাটে যাই, সে আমি এখানে এটাকে পেস্ট করলাম। সো হোয়াট আই ওয়ান্ট টু নো ডু ইজ দ্যাট আমি এর ইনস্ট্যান্টেনিয়াস মানে ট্রু স্ট্রেস এবং ট্রু স্ট্রেন কার্ভটাও আমি দেখতে চাই যে এটা কি রকম হইতে পারে। সো আমি যদি এখানে ইকুয়েশন সেট করি সেটা কি? সেটা হচ্ছে আমার ট্রু স্ট্রেস, আর এখানে আমি লিখব হচ্ছে ট্রু স্ট্রেন। আমি এখানে ট্রু স্ট্রেস জানি, ট্রু স্ট্রেন জানি। ট্রু স্ট্রেস সমান ইকুয়েশন কি? ইকুয়েশনটা হচ্ছে সিগমা টাইমস 1 প্লাস ই। সো আমার এখানে সিগমা আসবে টাইমস তার গুণন, এটা আসবে হচ্ছে 1 প্লাস ই কত? এপসাইলন মিন্স দিস ওয়ান। সো এটা দিয়ে যদি আমি কি করি, গুণ করি, তাহলে আমি এখানে ট্রু স্ট্রেস পেয়ে যাব। সো আমি জাস্ট ইকুয়েশন ডাবল ক্লিক করলে আমার পুরো কতটুকু ই আছে টান দিয়ে নিয়ে যাই, এটা এই গ্যাপটা থাকার কারণে ও নিচ্ছে না অটো। এগেইন ট্রু স্ট্রেন যেটা, ট্রু স্ট্রেনের সূত্র কি? সেটা হচ্ছে লন 1 প্লাস এপসাইলন ই। সো আমরা এখানে লিখতে পারি লন দেন 1 প্লাস আমার এখানে যে স্ট্রেন আছে সেই স্ট্রেনের সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে ট্রু স্ট্রেন পাবো, দেন আমরা এটাকে কি করতে পারি? জাস্ট ভ্যালুগুলো নিয়ে আসতে পারি। সো এখন যদি আমরা কার্ভটাকে লেটস রিড্র দ্য কার্ভ, যদি কার্ভটাকে ড্র করি, अगेन I will choose this value point data point connected line. So I will choose select data. First আমি অ্যাড করব হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ভার্সেস ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন। সো আমার x axis is strain, again y axis বরাবর থাকবে হচ্ছে আমার স্ট্রেস। ফার্স্ট পয়েন্ট আমি পাইলাম, ডান। দেন আমি অ্যাড এগেইন ডেটা নিব। নাও আমি চুজ করব হচ্ছে ট্রু স্ট্রেইন, এগেইন এখানে y axis বরাবর যাবে হচ্ছে আমার ট্রু স্ট্রেস, এই ডেটাটা আমি নিব। দেন আই উইল চুজ দিস ওয়ান, এগেইন দিস ইজ দ্য ডান এন্ড দিস ইজ অল। সো এখন যদি একটু খেয়াল করো, আমরা যদি মুভ চার্ট করি এন্ড লেটস সি ইন এ নিউ ওয়ার্কশিট, তাহলে দেখো আমরা একটু আগে যেটা দেখছিলাম যে এখান থেকে কার্ভটা ডাউন হয়েছে, ডাউন না হয়ে এটা কি হচ্ছে? দেখো কার্ভটা উঠে যাচ্ছে। সো এই যে অরেঞ্জ যে কালার, দিস ওয়ান অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য ট্রু স্ট্রেস স্ট্রেইন কার্ভ, whereas এই কালারটা রিপ্রেজেন্ট করতেছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ভার্সেস স্ট্রেইন কার্ভ। সো দ্যাটস অল। যদি কারো কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি কোশ্চেনস।